আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো ফ্লুইড মেকানিক্স পড়ার আগে আসলে আমাদেরকে কিছু বেসিক জিনিস আর কি মোটামুটি ধারণা রেখে যেতে হবে আর কি ফ্লুইড মেকানিক্স এর কোর জিনিসগুলোতে ঢোকার জন্য। তো আজকে মোটামুটি আমরা ফ্লুইড মেকানিক্স এর সাথে পরিচিত হব। তো ফ্লুইড মেকানিক্স এর শুরুতেই আমরা দেখি যে আমাদের ম্যাটার আসলে মলিকুলার স্পেসের উপর ভিত্তি করে, আন্তঃপারমাণবিক দূরত্বের উপর ভিত্তি করে ম্যাটারটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করছি। একটাকে বলতেছি হচ্ছে সলিড, আরেকটাকে বলতেছি হচ্ছে ফ্লুইড। আচ্ছা, ফ্লুইডও আবার দুই ধরনের। হুম, এক ধরনের হচ্ছে লিকুইড, আরেকটা হচ্ছে গ্যাস, অর্থাৎ তরল আর গ্যাসিয়াস পদার্থগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফ্লুইড, আর কঠিন পদার্থগুলোকে আমরা বলতেছি সলিড। আচ্ছা, তো ফ্লুইডের একটা সুন্দর ডেফিনেশন আছে। তো ফ্লুইড কাকে বলবো? তো ফ্লুইড বলবো এমন পদার্থকে শেয়ার স্ট্রেসের কারণে যেই ধরনের ম্যাটার গুলা সহজেই ডিফর্ম হয়ে যায়, এবং ডিফর্মিটি চলে আসার কারণে একটা কন্টিনিউয়াস ফ্লো দেখা যায়, এই ধরনের পদার্থগুলাকে আমরা বলবো হচ্ছে ফ্লুইড। আচ্ছা, এখন যেহেতু ফ্লুইডের মেকানিক্স নিয়ে পড়বো, তো আমাদেরকে আসলে ফ্লুইডের প্রপার্টিস গুলো সম্পর্কে একটু মোটামুটি ধারণা রাখার লাগবে। আহ, রোহান ভাই, আপনাকে শোনা যাচ্ছে না মনে হয়। আর লাইট ক্লিয়ার নাই। একটা কোচিনে মোর একটা বন্ধু ফ্রি চাকরির কোচিনে লেগে ভর্তি হয়ে দিয়েছে, মুইয়া ক্লাসই করে না, কালকে আবার অনলাইন ট্রেনিং। দুঃখিত, আমার নেটওয়ার্ক বাফার করতেছিল, একটু থামেন। এটা হুম, কথা কি আমার শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। তো ফ্লুইডের প্রথম যে প্রপার্টিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। তো এই ডেনসিটিকে আমরা সাধারণত রো দ্বারা রিপ্রেজেন্ট করি। রো দ্বারা, রো হচ্ছে আমার ফ্লুইডের ডেনসিটি। এখন ঘনত্ব কাকে বলতেছি? যে পার ইউনিট ভলিউমে আসলে কি পরিমাণ মাস আমার ধরতেছে, সেটাকে আমরা ঘনত্ব বলি, পার ইউনিট ভলিউমে। এখন আমি যদি দেখি যে আহ, কোনো একটা ধরেন যে 5 লিটার 5 মিটার কিউব একটা বা 5 মিটার কিউব একটা বক্সে আমি পানি নিচ্ছি সাপোজ। তো বক্সের ভলিউম হইল 5 মিটার কিউব। আচ্ছা, তারপর হচ্ছে ওই পানিটাকে আমি একটা ওয়েট ব্যালেন্সে বসাইছি। ওয়েট ব্যালেন্সে বসাই, দেখলাম যে পানিটার ভর আসছে হচ্ছে ধরেন যে 5,000
কেজি। আচ্ছা, তাহলে ঘনত্বের সংজ্ঞা অনুযায়ী পার ইউনিট ভলিউমে কি পরিমাণ মাস থাকে তাকে আমরা ঘনত্ব বলছি। তাহলে 5 মিটার কিউবে আমার মাসের পরিমাণ যদি হয় 5,000 কেজি, তাহলে পার ইউনিট ভলিউমে মাস হবে 5,000/5 ইজিকলস টু 1,000 কেজি পার মিটার কিউব। এই 1,000 কেজি পার মিটার কিউবটাই হচ্ছে আসলে আমার ঘনত্ব বা ডেনসিটি। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউমের পার ইউনিট ভলিউমে যে পরিমাণ মাস থাকবে সেটাই হচ্ছে আমার, বা যে পরিমাণ ভর পাবো সেটাই হচ্ছে আমার ওই ফ্লুইডের ডেনসিটি হবে। আচ্ছা, তাহলে খুব স্বাভাবিকভাবে ডেনসিটির ইউনিটটা হবে, উপরে হচ্ছে ভরের একক, নিচে হচ্ছে ভলিউমের একক বা আয়তনের একক। তো আয়তনের একক আমরা জানি হচ্ছে মিটার কিউব। হুম, যদি লিটার দেওয়া থাকে আমরা অবশ্যই মিটারে কনভার্ট করে নিব। মিটার কিউব আর লিটারের কনভার্সেশনটা হচ্ছে 1 মিটার কিউব ইজিকলস টু কত, 1,000 লিটার। যদি আমি কখনো দেখি যে ঘনত্ব এভাবে বলা আছে যে X কেজি পার লিটার, তাহলে অবশ্যই ম্যাথ করার সময় সবগুলাকে আমাকে কি এসআই ইউনিটে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তো লিটারটাকে আমি মিটার কিউবে কনভার্ট করে নিয়ে ওই ডেনসিটিটা বের করে নেব। আচ্ছা, তো এই ঘনত্ব টেম্পারেচারের সাথে সাথে পরিবর্তিত হয় কিভাবে? যে আমার টেম্পারেচার যদি বেড়ে যায়, যে কোনো পদার্থের আয়তনটা বেড়ে যায়, কিন্তু আয়তন বাড়লেও তার ভর কিন্তু আর বাড়ে না। অর্থাৎ এই ভলিউমটা বেড়ে যায় টেম্পারেচার বাড়াইলে, মাসটা কি ফিক্সড থাকে। ফলে এই রো এর ভ্যালুটা কমে যায়। অর্থাৎ টেম্পারেচার যদি আমি বাড়াই যে কোনো ফ্লুইডের ডেনসিটি আমার কমে যাবে, আবার টেম্পারেচার কমার সাথে সাথে আমার ভলিউম কমে যাবে। ভলিউম কমবে কিন্তু মাস তো ফিক্স থাকবে। অর্থাৎ টেম্পারেচার কমানোর সাথে সাথে আমার ফ্লুইডের ডেনসিটিটাও বেড়ে যাবে। তো এই ডেনসিটিটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ডেনসিটি হচ্ছে 1,000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ 1 মিটার কিউব কোনো বক্সে আমি যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো পানি ঢালি, হ্যাঁ, এবং পানি ঢেলে ওই 1 মিটার কিউব বক্সটাকে একদম কানায় কানায় পরিপূর্ণ করি, এবং ওই বক্সটার পানিটার যদি আমি ওয়েট নেই, তাহলে ওই পানির ভর পাবো হচ্ছে আমি 1,000 কেজি। ভাই আচ্ছা, টেম্পারেচার কমলে ডেনসিটি বাড়ে ফ্লুইডের? হ্যাঁ, টেম্পারেচার কমলে ডেনসিটি বেড়ে যাবে ফ্লুইডের। কারণ কি? সেটা কি ওয়াটারের ডেনসিটির থেকে বেশি? কোনটা? আইসের ডেনসিটি ওয়াটারের ডেনসিটির থেকে কি বেশি? না না, আইসের ডেনসিটি ওয়াটারের ডেনসিটি কি বেশি না, ওইটা আসলে আলাদা কারণে আর কি আসে। আর এমনি যেটা ফ্লুইড, আইস তো ধরেন যার ফ্লুইড থাকলো না, বুঝছেন কি জিনিসটা? জি ভাই। ফ্লুইডের বেলা যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হচ্ছে যে আপনি টেম্পারেচার কমানোর সাথে সাথে আপনার ডেনসিটি বাড়তে থাকে আর কি। টেম্পারেচার যত কমাবেন ডেনসিটি তত বাড়তে থাকবে আর কি ফ্লুইডের ক্ষেত্রে, যেই জিনিসটা শেয়ার স্ট্রেস নিতে পারতেছে না। আচ্ছা, স্পেসিফিক ওয়েট, এরপরে টার্মটা আসতেছে স্পেসিফিক ওয়েট। আচ্ছা, স্পেসিফিক ওয়েটটা হচ্ছে যে পার ইউনিট ভলিউমে আমার কোনো ফ্লুইডের ওজন কত। আচ্ছা, এখন ধরি আমি কোনো বস্তুর ভর হচ্ছে এম। এম যদি হয় ভর, তাহলে এই বস্তুর ওজন কত হবে কেমনে পাবো? এর সাথে এম এর সাথে এই জি গুণ করে দিলে আমি পাবো কি ওজন। এই ওজনটার ইংরেজি হচ্ছে ওয়েট, এম হচ্ছে ভর। আচ্ছা, তো ওয়েট ডেনসিটি বলতে আসলে বোঝাচ্ছে, বা ইউনিট ওয়েটও বলতে পারেন, যে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ কোনো ফ্লুইডের কি পরিমাণ ওয়েট আসতেছে। ধরি আমি কোনো ফ্লুইডের
আর ভলিউম ভি হচ্ছে ভলিউম, এম হচ্ছে তার মাস। তাহলে ওয়েট কত হবে? এম ইন্টু জি। আচ্ছা, এখন তাহলে ভি ভলিউমে আমার ওয়েট যদি হয় এম ইন্টু জি, তাহলে পার ইউনিট ভলিউমে আমার ওয়েট হবে এম জি ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখন এই এম বাই ভি, এই এম বাই ভি কে আমরা ডেনসিটিও বলতে পারি না, ঘনত্ব রো, যেটাকে রো দ্বারা প্রকাশ করা হয়, তাহলে রো জি। এটাই হচ্ছে স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি বা ইউনিট ওয়েট। এটাকে আমরা গামা দ্বারা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ গামা ইজ ইকালস টু রো জি। এটা একদম অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে স্পেসিফিক ওয়েট, ইউনিট ওয়েট, ওয়েট ডেনসিটি। এবং এটাও ঠিক একই রকম আর কি, রিলেশনটা টেম্পারেচারের সাথে। ভলিউম যেহেতু ফিক্স থাকবে, সরি ওয়েট যেহেতু ফিক্স থাকবে, তাহলে টেম্পারেচারের সাথে ভলিউমটা বাড়া কমা করবে। ভলিউম বাড়া কমা করার সাথে সাথে গামার ভ্যালু বাড়বে কমবে। ভলিউম যদি বেড়ে যায়, তাহলে গামার ভ্যালু কমে যাবে। ভলিউম যদি কমে যায় তাহলে গামার ভ্যালু কমে যাবে। আচ্ছা, এরপরের যে টার্মটা আসতেছে, আচ্ছা দুইটা টার্ম দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে ডেনসিটি, তারপরে দেখলাম হচ্ছে ইউনিট ডেনসিটি। ডেনসিটির একক হচ্ছে কেজি পার মিটার কিউব। আচ্ছা, ইউনিট ডেনসিটির, এখন ডেনসিটির বেলায় এটা ছিল হচ্ছে ভর, আর ইউনিট ডেনসিটির বেলায় এই উপরের টার্মটা চলে আসতেছে হচ্ছে ওয়েট। ওয়েটের একক হচ্ছে নিউটন। তো আমরা বলতে পারি ইউনিট ডেনসিটির একক হচ্ছে নিউটন মিটার কিউব। তো সচরাচর আমরা যেই ইউনিট ডেনসিটির ইউনিটটা দেখব সেটা দেখব হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব। আচ্ছা, যেমন পানির ইউনিট ওয়েট গামা ডাব্লু আসে হচ্ছে আপনার 9.9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এটা কিন্তু বের করা যায় কিভাবে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব হয় আর কি, মানে খুব ইজিলি বের করা যায়। আমরা জানি কি রো জি গামা ডাব্লু। তো পানির জন্য রো কত হচ্ছে, স্ট্যান্ডার্ড রো এর ভ্যালু হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার ডেনসিটি যা থাকবে, তো 1000। জি এর ভ্যালু কত, 9.81, তাহলে আসে হচ্ছে 9.810 নিউটন পার মিটার কিউব। আচ্ছা, তো এটারে যদি কিলো নিউটনে কনভার্ট করে নেই, তাহলে আসে হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। কলম আর পেন আর সিঙ্ক করতেছে না। আচ্ছা, তো এরপরে যে টার্মটা আসে সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা হচ্ছে যে দুইটা ফ্লুইডের ডেনসিটির তুলনা। এখন যখন দুইটা জিনিসকে আমি তুলনা করব, অবশ্যই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসকে স্ট্যান্ডার্ড হইতে হবে, কারণ তুলনাটা বলি আমরা ভালো খারাপের জন্য, তাই না? তো তাহলে অবশ্যই আমি যখন তুলনা করব তখন একটা জিনিসকে স্ট্যান্ডার্ড ধরবো। এই জিনিসটা স্ট্যান্ডার্ড, এই জিনিসটার সাপেক্ষে যেই জিনিসটাকে আমি তুলনা করতেছি ওই জিনিসটার প্রপার্টিজ গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো স্পেসিফিক গ্র্যাভিটি মূলত দুইটা ফ্লুইডের ডেনসিটির তুলনাটাকে বোঝাচ্ছে। এখন তুলনা বলতে এখানে আমরা খুব সিম্পলি ভাষায় অনুপাতটাকেই বোঝাচ্ছি, যে তুলনা। তো তাহলে এখানে আমার একটা স্ট্যান্ডার্ড ফ্লুইড থাকবে, স্ট্যান্ডার্ড ফ্লুইড হিসেবে আমরা সবসময় পানিকেই নিব। অর্থাৎ নিচে আমাদের পানির ডেনসিটি থাকবে, উপরে হচ্ছে আমার যেই ফ্লুইডের আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা বের করতে যাচ্ছি, ধরলাম আমি ওটা মার্কারি, এটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করলাম, সাথে দিলাম এম।
তাহলে মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি বলতে বোঝাচ্ছে যে পানির ঘনত্বের তুলনায় মার্কারির ঘনত্ব কত গুণ বেশি। এই যে দেখি এখানে মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি 13.6, এটা মুখস্থ রাখবেন কিন্তু। 13.6 বলতে আসলে বোঝাচ্ছে পানির ঘনত্বের তুলনায় মার্কারির ঘনত্ব 13.6 গুণ বেশি। আচ্ছা, তো এই রো গুলাকে আমরা ইচ্ছা করলে এভাবেও প্রকাশ করতে পারি। এটা আসলে ডেনসিটিতে না দেখায় ইউনিট ডেনসিটিতেও দেখাইতে পারি, যে গামা এফ ডিভাইডেড বাই গামা ডাব্লিউ, এভাবেও দেখানো যায়। অর্থাৎ কোনো ফ্লুইডের স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আসলে বোঝাচ্ছে ওই ফ্লুইডের হয় পানির সাথে ডেনসিটির অনুপাত, অথবা পানির সাথে ইউনিট ওয়েটের অনুপাত। আচ্ছা, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আসলে বোঝাচ্ছে যে ডেনসিটির তুলনা, পানির তুলনায় কত গুণ ভারী, পানির তুলনায় কত গুণ বেশি ঘন। আচ্ছা, আরেকটা টার্ম আসতেছে, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউম এই জিনিসটা ঠিক হচ্ছে আমার ডেনসিটির উল্টা। ডেনসিটিতে আমরা কি দেখছিলাম, উপরে হচ্ছে এম, নিচে হচ্ছে ভি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কি পরিমাণ মাস থাকতেছে সেটাই হচ্ছে ডেনসিটি। এখন স্পেসিফিক ভলিউম বলতে আসলে বোঝাচ্ছে পার ইউনিট মাসকে কন্টেইন করার জন্য কি পরিমাণ ভলিউম দরকার। তো আমি ধরি এম পরিমাণ মাসকে কন্টেইন করার জন্য ভি পরিমাণ ভলিউম আমার লাগবে। তো তাহলে এটাকে আমি পার ইউনিটে যদি কনভার্ট করি তাহলে ভি বাই এম, অর্থাৎ এটা ঠিক একদম ডেনসিটির উল্টা। অর্থাৎ এটাকে আমরা ঠিক এইভাবেও লিখতে পারি, 1/ডেনসিটি। আচ্ছা, এই প্রপার্টি গুলার মধ্যে অবশ্যই ডেনসিটি, এই প্রপার্টিটা সম্পর্কে অবশ্যই আইডিয়া, মানে একদম খুব সুন্দর পরিষ্কার ধারণা রাখতে হবে যে ডেনসিটি জিনিসটা কি। স্পেসিফিক ওয়েট, এটা সম্পর্কেও ধারণা রাখতে হবে, ডেনসিটি এবং স্পেসিফিক ওয়েটের মধ্যে যেন গোলায় না ফেলি। এবং স্পেসিফিক গ্র্যাভিটি একদম খুবই ক্লিয়ার ধারণা রাখতে হবে যে স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি। স্পেসিফিক ভলিউম এটা জাস্ট জেনে রাখবো আমরা। এই উপরের তিনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এরপরে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভিসকোসিটি। এখান থেকে যে কোনো দিন ম্যাথ পেয়ে যেতে পারেন আর কি, এই টপিকস থেকে। ভিসকোসিটি বাংলায় এটার টার্মটা হচ্ছে সান্দ্রতা। আচ্ছা, ভিসকোসিটি ফ্লুইডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি। ধরলাম এটা একটা নদী, সাপোজ নদীটা ধরলেন মধুর নদী, মধু প্রবাহিত হইতেছে। তো আসলে ফ্লুইড যখন প্রবাহিত হয় বা যায়, তখন এরা আসলে একটা এক একটা লেয়ারের মতো কাজ করে, এরকম যে একটা আরেকটা লেয়ারের উপর ইনট্যাক্ট হয়ে থাকে। যে মনে হবে এটা উপরের লেয়ার আর এটা হচ্ছে নিচের লেয়ার। অর্থাৎ আপনি যদি কল্পনা করেন, একটা খাতার পৃষ্ঠাকে কল্পনা করেন, একটা খাতাকে কল্পনা করেন যেখানে প্রত্যেকটা পৃষ্ঠায় হচ্ছে এক একটা লেয়ার। তো ফ্লুইড গুলো আসলে এভাবে লেয়ার ওয়াইজ আর কি ফ্লো করে। এবং সব সময় আপনি দেখবেন যে ফ্লুইডের নিচের লেয়ারের তুলনায় উপরের লেয়ারের ভ্যালোসিটি বেশি থাকে, এবং বাউন্ডারির থেকে সেন্টারের আবার ভ্যালোসিটি বেশি থাকে। অর্থাৎ এই এই লেয়ারের যে ভ্যালোসিটি হবে, এই ভ্যালোসিটির চাইতে এই লেয়ারের ভ্যালোসিটি বেশি হবে। আবার এরকম যদি আমি চিন্তা করি, এই পাশের যে এই সাইড দিয়ে যে ফ্লুইড গুলা যাবে,
এই সাইড দিয়ে যে ফ্লুইড গুলা যাবে তাদের ভ্যালোসিটির চাইতে এখান দিয়ে যে ফ্লুইডের যে অংশটা যাবে সেই অংশটার ভ্যালোসিটি আবার বেশি থাকবে। আচ্ছা, অর্থাৎ তাহলে আমরা দেখতেছি যে একটা ফ্লুইডের মধ্যে বিভিন্ন লেয়ারের মধ্যে ভ্যালোসিটির একটা ডিফারেন্স আসে। আচ্ছা, তো এই ভ্যালোসিটির এই ডিফারেন্সটা যখন ক্রিয়েট হয় তখনই আসলে এই টার্মটা চলে আসে ভিসকোসিটি। আচ্ছা, অর্থাৎ ভিসকোসিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যে, আচ্ছা আগে দেখি জিনিসটা। এই যে এই অংশটা দেখি আমরা এখানে, যে ধরলাম এই পর্যন্ত এটা হচ্ছে একটা নদী, সাপোজ ধরলাম এখানে মধু প্রবাহিত হচ্ছে সাপোজ, এই পর্যন্ত আমার মধুর হাইট। তো এইখানে আমরা এটা একটা খাতাও চিন্তা করতে পারি, নদীটাকে একটা খাতা চিন্তা করেন, মধুর খাতাটাকে একটা মধুর নদী হিসেবে চিন্তা করেন। এই এই ডেপথের একটা পৃষ্ঠার ভ্যালোসিটি হচ্ছে ইউ। তাহলে অবশ্যই তার উপরের ডেপথের কোথাও কোনো পৃষ্ঠার ভ্যালোসিটি বা বেশি হবে ইউ এর চাইতে। তাহলে এই উপরের অ্যাডজেকেন্ট ভ্যালোসিটি আমি ধরলাম ইউ প্লাস ডিইউ। এবং দুইটা পৃষ্ঠার মধ্যে, অর্থাৎ যে দুইটা লেয়ার নিছি এই দুইটা লেয়ারের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে ডি ওয়াই। ক্ষুদ্র ক্ষুদ্র ধরলাম, এই ভ্যালোসিটি ডিফারেন্সটাও খুব ক্ষুদ্র ধরছি। আচ্ছা, তো আমার নিচের লেয়ারের ভ্যালোসিটি কম, উপরের লেয়ারের ভ্যালোসিটি বেশি, অর্থাৎ নিচের লেয়ারটাকে রেখে উপরের লেয়ারটা সামনে আগায় যাচ্ছে স্লাইড করে। তো নিচের লেয়ারটা করবে কি, উপরের লেয়ারটা যেহেতু সামনে আগায় যাচ্ছে, নিচের লেয়ারটা তখন ওই যে নিউটনের বিপরীত ক্রিয়া অনুযায়ী উপরের লেয়ারটাকে বাধা দিবে ফ্লো হইতে, সামনে আগায় যাইতে, যে সামনে তুই আগাইতে পারবি না। এই বাধা দেওয়া নেওয়ার কারণে যে হয়, যে ফ্লুইডের যে প্রবাহটা, এই প্রবাহটা বাধাগ্রস্ত হয়। এবং যেই প্রপার্টিটার কারণে ফ্লুইডের স্বাভাবিক প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে, এই প্রপার্টিটার নাম হচ্ছে আসলে ভিসকোসিটি। এবং এই বাধা দান দেওয়ার কারণে, হ্যাঁ, ওই লেয়ার দুইটার মাঝখানে একটা স্ট্রেস ডেভেলপ হয়, শেয়ার স্ট্রেস। তো যখনই একটা শেয়ার স্ট্রেস ডেভেলপ হয়ে গেছে, তখনই আমাদের নিউটন সাহেব আরেকটা ল দিয়ে দিছে, সেটার নাম হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি। তার এই লটা কি বলতেছে? এই লটা বলতেছে যে দুইটা লেয়ারের মধ্যে যে শেয়ার স্ট্রেসটা ডেভেলপ হইতেছে, এই শেয়ার স্ট্রেসটা হচ্ছে শেয়ার স্ট্রেনের সমানুপাতিক। এখন শেয়ার স্ট্রেন কোনটাকে বলতেছি? শেয়ার স্ট্রেন এখানে বলতেছি হচ্ছে আমরা ডিইউ ডিইউ ডিভাইডেড বাই ডিওয়াই, অর্থাৎ ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমার উচ্চতার সাথে সাথে ভ্যালোসিটির যে চেঞ্জের যে রেট, এই রেটটাকে আমরা বলতেছি এখানে আসলে শেয়ার স্ট্রেন। এটাকে আরো অনেক নামেই ডাকা হয়, এখন পর্যন্ত শেয়ার স্ট্রেন পর্যন্তই দেখি। তো এইটা হচ্ছে শেয়ার স্ট্রেন, অর্থাৎ ভ্যালো ডেপথের সাপেক্ষে ভ্যালোসিটি চেঞ্জের রেটটাকে বলতেছি আমরা শেয়ার স্ট্রেন। নিউটন বলছে যে শেয়ার স্ট্রেসটা যেটা ডেভেলপ হয়, এটা আমার এই শেয়ার স্ট্রেনের একদম সমানুপাতিক। তো যখনই কোনো সমানুপাতিক চিহ্নকে তুলে দিতে যাব তখনই একটা কনস্ট্যান্ট চলে আসে, এখানেও ঠিক সেম একটা কনস্ট্যান্ট আসে। এই কনস্ট্যান্টটাকে বলতেছি হচ্ছে আমরা মিউ। আচ্ছা, তাহলে ভিসকোসিটির কারণে যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে, যে শেয়ার স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে, এটার সুন্দর একটা সূত্র পেয়ে গেছি আমরা, টাও ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই। আচ্ছা, এই ডিইউ বাই ডিওয়াইটাকে আমরা বলছি শেয়ার স্ট্রেন। হ্যাঁ, অনেক সময় বলবো আমরা শেয়ার ডিফরমেশন, অনেক সময় আমরা বলবো হচ্ছে ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটার ইউনিটটা কি হইতে পারে আপনারা বলতে পারবেন? ভ্যালোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। আর আমার 1/সেকেন্ড। পার সেকেন্ড। তো এটার আহ, এই যে ভ্যালোসিটি গ্রেডিয়েন্টের যে ইউনিটটা আসে এটা হচ্ছে পার সেকেন্ডে আসে। আচ্ছা,
এখন এই যে কনস্ট্যান্টটা আসছে, এই কনস্ট্যান্টটার নাম দিচ্ছি আমরা দ্য কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি। এটা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যে এই মিউটাকে আমরা বলতেছি কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি। অনেক সময় এই কোএফিসিয়েন্টটা আমরা দিব না, দেওয়া থাকবে না, আমাদের শুধু ডাইনামিক ভিসকোসিটি লেখা থাকবে। এই ডাইনামিক ভিসকোসিটি দেখেই বুঝতে হবে যে এটা আসলে মিউ, যার সরাসরি সম্পর্ক হচ্ছে টাও এর সাথে, শেয়ার স্ট্রেসের সাথে। অনেক সময় শুধু ভিসকোসিটি বলা থাকবে, শুধু ভিসকোসিটি বলা থাকলেও বুঝবো আমরা এটা মিউ। অনেক সময় অ্যাবসোলিউট ভিসকোসিটি বলা থাকবে, তখনও আমরা বুঝবো যে এটা শুধু মিউ। আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি একটা সূত্র দেখছি, যে সূত্রটা হচ্ছে টাও ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু টাও ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই। আচ্ছা, এখন টাওটা কি স্ট্রেস আমার, তাই না? যেহেতু স্ট্রেস শব্দটা আসছে, স্ট্রেস মানে হচ্ছে কি প্রেসার, প্রেসারের বিপরীতে আসে এই জিনিসটা আসলে স্ট্রেসটা। তো প্রেসার মানে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, অর্থাৎ ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে খুব ইজিলি আমরা এই টাওটাকে এফ বাই এ দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে পুরা টার্মটা চলে আসে এফ বাই এ ইকুয়ালস টু মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই। আচ্ছা, এখন আমি যেহেতু ভিসকোসিটি পড়তেছি, তাহলে আমাকে জানার লাগবে যে ভিসকোসিটি বলতে যে জিনিসটাকে বোঝাচ্ছি, এই যে মিউ, এটাকে তো ভিসকোসিটি বলতেছি, এই মিউটাকে ভিসকোসিটি বলতেছি। তো এই মিউটাকে জানার লাগবে। এখন মিউটা জানবো আমরা যদি লেখা থাকে শুধু ভিসকোসিটি, যদি লেখা থাকে ডাইনামিক ভিসকোসিটি, যদি লেখা থাকে কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি, যদি লেখা থাকে স্পেসিফিক অ্যাবসোলিউট ভিসকোসিটি। আচ্ছা, এতগুলো টার্ম আমার গোলমাল লাগতেও পারে, তাহলে এইটা মনে রাখার আরেকটা উপায় আছে, যে আচ্ছা আমরা এই ভিসকোসিটির ইউনিটটা দেখে ফেলি, এই ইউনিটটা আসলে কেমনে আসতেছে, কি আসতেছে। তো এটা বের করা কিন্তু খুবই ইজি আর কি। উপরে যদি নিউটন আসে, নিচে যদি মিটার স্কোয়ার আসে, এই যে এফ বাই এ, আর নিচে হচ্ছে ডিইউ বাই ডিওয়াই। তো ডিইউ বাই ডিওয়াই এর ইউনিট হচ্ছে পার সেকেন্ড। তো এই পার সেকেন্ডটা উপরে যদি উঠে যায়, তাহলে আসে হচ্ছে নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার। তো কি বলা থাকলো না বলা থাকলো, এই ইউনিটটা যদি আমার খেয়াল থাকে, তাও আমি বুঝতে পারবো যে এটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তো এই ইউনিটটা আসলে এসআই ইউনিট। অনেক সময় এটা সিজিএস ইউনিটও দেওয়া থাকতে পারে। এই সিজিএস ইউনিটটা বলা হচ্ছে পয়েস। তাহলে যদি সিজিএস ইউনিটে দেওয়া থাকে, তাহলে সবগুলা কি সিজিএস এ নিয়ে কনভার্ট করব? সব ইউনিট গুলাকে না, আমরা এসআই দিয়ে করব। আমরা এই সিজিএস এর এই মিউটাকে বরঞ্চ আমি হচ্ছে আহ, এই নিউটন সেকেন্ড মিটার স্কোয়ারে কনভার্ট করে নেব। অর্থাৎ আমাকে যদি ভিসকাস ফোর্স বের করতে বলে, হ্যাঁ, এটা তো আহ, আমার এসআই ইউনিটেই বের হবে, যেহেতু এরিয়া আমি মিটার স্কোয়ারে যদি বসাই, ভেলোসিটি আমি মিটার পার সেকেন্ডে বসাইলাম, ডিওয়াই আমি মিটারে বসাইলাম, কিন্তু মিউটা দেওয়া আছে আমার পয়েজে। তখন কি মিটারে আমি সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যাব, ডিইউ রে আমি সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাব, ডিওয়াই রে আমি সেন্টিমিটারে নিয়ে যাব। আহ, তার চাইতে আমি মিউটাকেই এসআই ইউনিটে কনভার্ট করে ফেলবো। এখন সিজিএস ইউনিটটাকে বলতেছি আমি পয়েস। এই যে পয়েস, এখানে বলেও দিছি আর কি ইউনিটটা কি আছে। সিজিএস ইউনিটে ফোর্সের একক হচ্ছে ডাইন, সেকেন্ড তো সেকেন্ডই থাকবে, এরিয়ার একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তো এই আমার মিউ এর সিজিএস ইউনিট আর এসআই ইউনিটের রিলেশনটা হচ্ছে 1 পয়েস ইজ ইকুয়ালস টু 10 ইনভার্স 1
নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার। এই জায়গায়। আচ্ছা। তো এত জোর দিয়ে এই ইউনিট চেনানো বা এই কি কি বলি এগুলা চেনানোর অন্যতম কারণ হচ্ছে এই ভিসকোসিটির আরেকটা জিনিস আছে, সেই জিনিসটাকে বলি হচ্ছে আমরা কাইনেমেটিক ভিসকোসিটি। এই মিউটাকে বলি হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। আর আরেকটা জিনিস আছে সেটাকে বলি হচ্ছে আমরা কাইনেমেটিক ভিসকোসিটি, এবং দুইটাই আলাদা। অনেক সময় জাস্ট শুধু ভিসকোসিটি বলা থাকবে, যে বলা আছে ভিসকোসিটি কিন্তু দিয়ে রাখছে হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, ডাইনামিকটা দেয় নাই। তখন যদি আমি এই মিউ এর জায়গায় বসাই দেই তাহলে কিন্তু খুব গোলমাল হয়ে যাবে। এজন্য ইউনিটটাও আমাকে মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যে ডাইনামিক ভিসকোসিটিকে আমরা মিউ বলতেছি, আর কাইনামিক ভিসকোসিটিকে আমরা বলতেছি হচ্ছে নিউ। অর্থাৎ এই চিহ্নটাকে বলতেছি হচ্ছে আমরা মিউ, আর এই রকম চিহ্নটাকে বলতেছি হচ্ছে আমরা নিউ। এটার নাম হচ্ছে নিউ, এটার নাম হচ্ছে মিউ। এটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এবং দুইটাই কিন্তু আলাদা। এই সূত্রে যদি আমি ওই কাইনেমেটিক ভিসকোসিটির ভ্যালু বসাই দেই তাহলে আমার অঙ্ক একদম ভুল হয়ে যাবে, একদম জিরো। মনে করবে যে বেসিকেই গোলমাল আসলে এর। তো এই জন্য আমি বারবার করে এই ইউনিট শেখাইলাম, আর এগুলার কি কি নামে বলে এগুলাও শেখাইলাম। তো অনেক সময় এগুলা কোনো কিছুই বলবে না, এটাকেও এই কাইনেমেটিক ভিসকোসিটিকে অনেক সময় বলে দিতে পারে যে ভিসকোসিটি, ডাইনামিক ভিসকোসিটিকেও বলতে পারে ভিসকোসিটি, কাইনেমিক ভিসকোসিটিকেও বলতে পারে ভিসকোসিটি। আমাকে আসলে ডিফারেন্সিয়েট করতে হবে ইউনিটটা দেখে, যে আসলে কোন ইউনিটটা দেওয়া আছে, নিউটন সেকেন্ড মিটার স্কোয়ারে দেওয়া আছে না আসলে আমার কাইনেমেটিক ভিসকোসিটির ইউনিটে দেওয়া আছে। এখন ইউনিটটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে আসলে জানতে হবে যে কাইনেমেটিক ভিসকোসিটিটা কাকে বলে। আচ্ছা, কাইনেমেটিক ভিসকোসিটি মূলত হচ্ছে আমার যেই ফ্লুইডের ভিসকোসিটি বের করতেছি ওই ফ্লুইডের ডেনসিটির সাথে ভিসকোসিটির যে একটা অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে আমার ওই ফ্লুইডের কাইনেমেটিক ভিসকোসিটি। অর্থাৎ ধরলাম আমি মধু নিছি, আমি বের করে দেখছি যে মধুর ভিসকোসিটি হচ্ছে মিউ, আর মধুর ডেনসিটি হচ্ছে রো এইচ। আচ্ছা, মিউ এইচ। তাহলে মধুর কাইনেমেটিক ভিসকোসিটি হচ্ছে নিউ এইচ। তাহলে এই নিউ এইচ কে আমি আসলে মিউ এইচ ডিভাইডেড বাই রো এইচ দ্বারা এক্সপ্রেস করব। এটাই হচ্ছে আমার ডাইনামিক ভিসকোসিটির সাথে কাইনেমেটিক ভিসকোসিটির রিলেশন। তো খালি বলা থাকলো। আচ্ছা, তাহলে আগে এককটা দেখি। এটার একক এখানে সুন্দর করে বের করা আছে কিভাবে আসছে, আমি সুন্দর করে একদম পার্ট বাই পার্ট দেখাই দিছি, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, আমি জাস্ট এখানে এই যে দেখাচ্ছি যে কাইনেমেটিক ভিসকোসিটির ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটির ইউনিট। আর ডাইনামিক ভিসকোসিটির ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার। তো আমাকে বলল যে ভিসকোসিটি এত, ভিসকোসিটি এত বলে বলছে যে হচ্ছে ধরেন যে সাপোজ বলছে যে ভিসকোসিটি আমার হচ্ছে 10⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো ধূপ করে আমি হচ্ছে ওই যে আমার কাছে আমাকে ভিসকাস ফোর্স বের করতে বলছে, তো এই সূত্রে মিউ এর জায়গায় আমি ধূপ করে 10⁻⁴ বসাই দিয়ে বসে আছি, তাহলে ম্যাথে মোটামুটি একদম জিরো। তো আমাকে এই ইউনিটটা দেখে আসলে বুঝতে হবে যে এটা আসলে মিউ এর ভ্যালু দেওয়া আছে না নিউ এর ভ্যালু দেওয়া আছে। তো ইউনিট আমারে বলতেছে যে মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটির ইউনিট, কিন্তু এই মিউ হচ্ছে আমার ডাইনামিক ভিসকোসিটি। তাহলে কাইনেমিক ভিসকোসিটি থেকে যেই ফ্লুইডের কথা বলবে ওই ফ্লুইডের ডেনসিটি দ্বারা ভাগ করে ভ্যালুটাকে আমাকে এখানে বসাইতে হবে সূত্রের জায়গায়। এবং এটারও একটা ভাগ সিজিএস না ইউনিট গুণ থাকতে ভাই? পারে। হ্যাঁ হ্যাঁ। ভাগ না গুণ করতে হবে? না না, এই যে দেখেন। ও সরি, হ্যাঁ গুণ করা লাগবে, সরি, এক্সট্রিমলি সরি, গুণ করা লাগবে।
থ্যাংক ইউ ভাই, এক্সট্রিমলি সরি। তো আমি যদি গুণ করে দেই তাহলে আমার এই মিউ এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এবং এটারও হচ্ছে আমার একটা সিজিএস ইউনিট আছে। হুম, এই সিজিএস ইউনিটটাকে আমরা বলতেছি স্ট্রোক। তো এখানে এক স্ট্রোক ইকুয়ালস টু হচ্ছে 10^4 মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো স্ট্রোকে দেওয়া থাকলে, যদি আমার কাইনেমেটিক ভিসকোসিটি যদি আমার স্ট্রোকে দেওয়া থাকে অর্থাৎ সিজিএস ইউনিটে, তাহলে প্রথম কাজ হবে আমার ওটাকে এসআই ইউনিটে কনভার্ট করে নেওয়া, অর্থাৎ 10^4 দ্বারা গুণ করে দেওয়া। যদি আমাকে বলে যে 2 স্ট্রোক, তাহলে আমি কি করব, 2 × 10^4 করব। তাহলে এটা প্রথমে আমার কনভার্ট হয়ে গেল হচ্ছে আমার এসআই ইউনিটে, এবং এটা স্টিল এখনো কাইনেমেটিক ভিসকোসিটি আছে। আমার সূত্র ইউজ করার জন্য আমার ডাইনামেটিক ভিসকোসিটি লাগবে। তাহলে এটাকে আমি ওই ফ্লুইডের রো দ্বারা গুণ করব। এটা ভাই ওইখানে কি দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কয়ার পার মিটার, ওটা কি ঠিক আছে? কোনটা কোনটা? ভাই, 1 স্ট্রোক আর 1 সেন্টিমিটার স্কয়ার পার ও না মিটার। না 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 না, এখানে হবে সেকেন্ড হবে। এখানে সেকেন্ড হবে, মিস্টেক আর কি, বাই মিস্টেক এটা সেকেন্ড হবে। সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, পার মিটার হবে না। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা মিস্টেকে হয়ে গেছে, সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ভিসকোসিটি এখন, এই আমি মিউ বুঝছি, ডিইউ অর্থাৎ দুইটা, ডিইউ বলতে আসলে এখানে কিন্তু একদম খুব সুন্দর করে চলে আসতেছে যে দুইটা লেয়ারের ভ্যালোসিটি ডিফারেন্স সরাসরি। আপনাদেরকে ম্যাথে এরকম করে দেওয়া থাকলো যে উপরের লেয়ারের ভ্যালোসিটি 5, উপরের নিচের লেয়ারের ভ্যালোসিটি হচ্ছে 2, এবং দুইটা লেয়ারের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, তাহলে ডিইউর ভ্যালু কত বসাবেন? ডিইউ মানে হচ্ছে এই দুইটা লেয়ারের ভ্যালোসিটির ডিফারেন্স। তো এটার যদি হয় 5, এটার যদি হয় 2, তাহলে ডিইউ এর ভ্যালু এখানে আসবে হচ্ছে আসলে 3। আচ্ছা, ডিওয়াই তো স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমার দুইটা লেয়ারের ডিস্টেন্স। আচ্ছা, এখন এ জিনিসটা কি? এ হচ্ছে আমার দুইটা লেয়ারের কন্টাক্ট এরিয়া। এ হচ্ছে আমার একটা লেয়ার, এইখানে ধরলাম আমি আমার আরেকটা লেয়ার। তখন এই দুইটা লেয়ারের মধ্যবর্তী এরিয়াটা কিভাবে আমার কানেক্টেড একটার সাথে আরেকটা, এই কলম এত ঝামেলা করতেছে। এটার উপর ডিপেন্ড করতেছে এই এর ভ্যালুটা কত হবে। এখন আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আপনার খাতাটার একদম উপরের পৃষ্ঠা আর একদম নিচের পৃষ্ঠা, হ্যাঁ, নিচের পৃষ্ঠা, বাকি পৃষ্ঠাগুলো আপনি বের করে নিছেন, বের করে নিয়ে দুইটা পৃষ্ঠার মাঝখানে আপনি গ্যাস রাখছেন। তো তাহলে এখানে কন্টাক্ট মিডিয়াম হিসেবে কাজ করতেছে দুইটা লেয়ারের মধ্যে এই গ্যাসটা, হ্যাঁ, এবং এই গ্যাসটা দুইটা লেয়ারের সাথে যেই পরিমাণ এরিয়া জুড়ে কানেক্টেড থাকবে সেটাই হচ্ছে আমার এ। আর একটু সুন্দর করে বলি, এটা হচ্ছে উপরের লেয়ার, এটা হচ্ছে আমার নিচের লেয়ার। এখন দুইটা লেয়ারের মাঝখানে কোনো কিছু নাই, আমি এরকম ধরুন যে এরকম করে একটা ভার্টিক্যাল একটা বক্স রাখছি এবং বক্সের মধ্যে মধু দিছি। উপরে এটা হচ্ছে একটা ধরেন যে ধাতুর প্লেট, নিচে হচ্ছে এটা একটা ধাতুর প্লেট, বক্সের মধ্যে উপরে মধু দিছি, এইরকম করে কানেক্টেড হয়ে আছে। তাহলে এই দুইটা এরিয়া আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে।
এই হচ্ছে একটা প্লেট, আমার ধাতব প্লেট নিচ্ছি সাপোজ। এইখানে হচ্ছে আরেকটা আমার প্লেট, এবং এই অংশটা আপনার ধরেন যে ফ্লুইড দিয়ে ভর্তি আছে, তাহলে আমার এই নিচের প্লেট আর উপরের প্লেটের মধ্যে জাস্ট কানেকশন থাকতেছে হচ্ছে এই এরিয়াটা জুড়ে, তাই না? অর্থাৎ উপরের প্লেটের এই এরিয়াটা আর নিচের প্লেটের এই এরিয়াটা আমার কানেক্টেড আছে। তাহলে এই যে আমার এ, এ বলতে আসলে বোঝাচ্ছে এটা যদি হয় ওই এরিয়ার উইথ, এটা যদি হয় লেন্থ ওই এরিয়াটার এল, তাহলে আমার কানেক্টেড এরিয়া বলতে আসলে বোঝাবে হচ্ছে এল ইন্টু বি। তাহলে এ এর জিনিসটাও আমরা বুঝতে পারছি, এ হচ্ছে আসলে দুইটা সারফেসের মধ্যে কানেক্টেড এরিয়াটা। আচ্ছা, এরপর আস্তে আস্তে টাইপস অফ ফ্লুইড। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, এই গ্রাফটা আপনারা দেখবেন, ইম্পর্টেন্ট আছে, যে কোনো সময় ড্র করতে বলতে পারে যে ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে শেয়ার স্ট্রেসের গ্রাফটা ড্র করুন। তো এই গ্রাফের উপর ভিত্তি করে ফ্লুইড গুলা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় আর কি। তো মোটামুটি ভাবে 5টা ভাগে ভাগ করা হয়েছে, দেখবেন, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড এমন একটা ফ্লুইডকে বলা হচ্ছে যার আসলে কোনো ভিসকসিটি নাই, এরকম ফ্লুইডকে আইডিয়াল ফ্লুইড বলা হয়। অর্থাৎ এই যে তার অর্থাৎ ভিসকসিটি নাই মানে কি, কোনো শেয়ার স্ট্রেসও নাই, অর্থাৎ ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে শেয়ার স্ট্রেসের কোনো সম্পর্কই নেই, কোনো চেঞ্জ আসবে না, শেয়ার স্ট্রেস এজ কনস্ট্যান্ট জিরো, শেয়ার স্ট্রেস জিরো। তো এই যে এই হচ্ছে আমার আইডিয়াল ফ্লুইড। আরেকটা আসতেছে যে নিউটোনিয়ান ফ্লুইড। হ্যাঁ, যে নিউটোনিয়ান ফ্লুইড আর শেয়ার স্ট্রেসের সম্পর্কটা হচ্ছে একদম প্রপোর্শনাল। যে ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে শেয়ার স্ট্রেসের সম্পর্ক একদম প্রপোর্শনাল, এবং যখন ভেলোসিটি গ্রেডিয়েন্ট জিরো তখন শেয়ার স্ট্রেস আমার জিরো, অর্থাৎ ভেলোসিটি ডিফারেন্স যদি না থাকে তাহলে শেয়ার স্ট্রেস কখনোই জেনারেট হবে না। আরেকটা হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড। নন নিউটোনিয়ান ফ্লুইড হচ্ছে যে আমার শেয়ার স্ট্রেস জেনারেট হওয়ার যে টেন্ডেন্সি সেটা আমার ভেলোসিটি গ্রেডিয়েন্টের সাথে প্রপোর্শনেট থাকবে না। ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাড়লে অবশ্যই, মানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট থাকলে শেয়ার স্ট্রেস আসবে, তবে কেমনে আসবে, প্রপোর্শনাল না আর কি জিনিসটা। আরেকটা আস্তে আস্তে হচ্ছে ভাই একটু আইডিয়াল ফ্লুইড। এক্সাম্পল দেন না, এগুলা হচ্ছে ফ্লুইডের একটু এক্সাম্পল দিলে। এই যে এটা এটা বলতেছি এখন এক্সাম্পল না, এই যে আইডিয়াল ফ্লুইড বলতে আসলে কোনো ফ্লুইড বাস্তবে এরকম কোনো ফ্লুইডই পাওয়া যায় না, বুঝছেন? আইডিয়াল ফ্লুইডের এক্সাম্পল কেমনে দিব? আর ম্যাক্সিমাম ফ্লুইডই হচ্ছে এই নিউট্রিনিয়ান ফ্লুইড আর নন নিউট্রিনিয়ান ফ্লুইডের মধ্যে মানে অবস্থিত। কিছু কিছু ফ্লুইড আছে আইডিয়াল ফ্লুইড। তো এই মুহূর্তে আমার ঠিক এক্সাক্ট মানে কোনটা কোন ধরনের ফ্লুইডের খাতায় পড়তেছে এটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। আপনারা চাইলে আমি উদাহরণ হিসেবে এই স্লাইডের সাথে সাথে আমি যোগ করে দিব আর কি, কোনটার উদাহরণ কিরকম, যে কোনটা আইডিয়াল ফ্লুইড, কোনটা নন নিউটনিয়ান ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড না কোনটা নিউটনিয়ান ফ্লুইড, কোনটা নন নিউটনিয়ান ফ্লুইড, কোনটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড। তো এই গ্রাফটা আর কি মেইন ইম্পর্টেন্ট আর কি এখানে। এই যে গ্রাফটা, গ্রাফের অর্থাৎ শেয়ার স্ট্রেসের সাথে যে আমার ভেলোসিটি গ্রেডিয়েন্টের যে গ্রাফটা, এবং এই গ্রাফ থেকে ফ্লুইড গুলোকে আসলে আইডেন্টিফাই করে দেয়, এই গ্রাফটা আসতে পারে আর কি আপনাদের পরীক্ষায়। আচ্ছা, আমি হচ্ছে লেকচার শেষে অ্যাড করে দিব যে নিউট্রিন অ্যান্ড ফ্লুইডের এক্সাম্পল, নন নিউট্রিন, নন, এই মুহূর্তে আমার আসলে জানা নেই আর কি আসলে।
আচ্ছা, এরপরে যে প্রপার্টিটা সেটা হচ্ছে সারফেস টেনশন, অর্থাৎ বাংলায় এটা হচ্ছে পৃষ্ঠটান। ওয়ার্ডে পড়াইতে মনে হয় একটু বেশি সুবিধা হচ্ছে। আচ্ছা, সারফেস টেনশন পড়ার আগে আমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে কোহেশন আর একটা হচ্ছে অ্যাডহেশন। আচ্ছা, আমরা জানি দুনিয়ার প্রত্যেকটা পদার্থই একে অপরকে আকর্ষণ করে, নিউটন আমাদেরকে বলে গেছে। তো এই আকর্ষণ করার ধরনের উপর ভিত্তি করে আসলে এই দুইটা টার্মের উৎপত্তি, একটা হচ্ছে কোহেশন আর একটা হচ্ছে অ্যাডহেশন। অর্থাৎ আমি যদি একদম মলিকিউল পর্যায়ে, অণুপরমাণুর পর্যায়ে চিন্তা করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে ধরেন যে এখানে একটা পানির অণু, এখানে আরেকটা পানির অণু, পানি, পানি, এখানে ধরলাম একটা বাতাসের অণু। আচ্ছা, তো নিউটনের সূত্র অনুযায়ী এই পানির অণু এই পানির অণুকেও আকর্ষণ করবে, এই পানির অণু এই বাতাসের অণুকেও আকর্ষণ করবে, অর্থাৎ এরকম একটা আকর্ষণের একটা ধরন থাকবে। তো এখন সেম পদার্থের অণুগুলা যখন একে অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হচ্ছে কোহেশন। অর্থাৎ এই নিলাম হচ্ছে আমি একটা ধরেন যে বালতি, এই বালতির মধ্যে পানি রাখছি, তাহলে এই পানির অণুগুলা একে অপরকে আকর্ষণ করবে। হ্যাঁ, এই আকর্ষণ করাটাকে বলা হচ্ছে, আকর্ষণ বলটাকে বলতেছি আমরা কোহেশন। আচ্ছা, এই পানি যখন বাতাসের অণু অর্থাৎ নিজস্ব অণু বাদ দিয়ে অন্য কোনো পদার্থের অণুকে আকর্ষণ করে, তখন ওই আকর্ষণ বলটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডহেশন। আচ্ছা, এখন তাহলে সারফেস টেনশন জিনিসটা আসলে কি? এই চিত্রটাতে দেখি যে এইখানে একটা বাকেট নিছি, বাকেটের মধ্যে পানি রাখছি, ধরলাম পানি এটা, নিচে হচ্ছে লিকুইড, উপরে হচ্ছে এয়ার। আচ্ছা, মানে এটা একটা ওয়াটার মলিকিউল, এই জায়গায়ও একটা ওয়াটার মলিকুল, এই জায়গায় একটা ওয়াটার মলিকুল, জাস্ট রিপ্রেজেন্টেশন করার জন্য এই তিনটা মলিকিউলকে নিছি। এই জায়গায় হচ্ছে তিনটা মলিকুল না, এখানে আসলে এগুলাও মলিকুল, এগুলাও মলিকুল, এগুলাও মলিকুল, জাস্ট তিনটা স্পট আর কি কল্পনা করতেছি আমরা। এই জায়গায় হচ্ছে বাতাস, এগুলো হচ্ছে বাতাস এয়ার মলিকুল। আচ্ছা, এখন এই সারফেস টেনশনের টার্মটা তখনই আসবে যখন দুইটা লিকুইড বা ফ্লুইড এমন হবে যে একে অপরের সাথে তারা কখনোই মিশবে না। এরকম দুইটা ফ্লুইডকে যখন একটা আরেকটার সাথে কন্টাক্টে নিয়ে আসবো, তখন তাদের কন্টাক্ট এরিয়াতে এই সারফেস টেনশনটা জেনারেট হবে। কখন জেনারেট হবে? যখন দুইটা ইমিসিবল ফ্লুইড, অর্থাৎ যে দুইটা ফ্লুইড কখনো একে অপরের সাথে মিশ্রিত হবে না, এরকম দুইটা ফ্লুইডকে একসাথে নিয়ে আসবো, তখনই সারফেস টেনশন জেনারেট হবে। কোথায় জেনারেট হবে? তাদের কন্টাক্ট এরিয়াতে বা কন্টাক্ট পয়েন্টে, যে জায়গায় দুইটা ইমিসিবল ফ্লুইড একে অপরের সাথে কানেক্টেড থাকবে, ওই জায়গাতেই সারফেস টেনশনটা জেনারেট হবে। যেমন কিভাবে হয় দেখি। আচ্ছা, আমি ধরলাম এই জায়গায় একটা ওয়াটার মলিকুল, এখানে একটা ওয়াটার মলিকুল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন কোহেশনের কারণে একটা মলিকুল একে অপরকে আকর্ষণ করবে। ধরলাম এই মলিকুলটাকে এই মলিকুল এইদিকে টানতেছে, এটা 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 এইদিকে টানতেছে। এখন প্রত্যেকটা ফোর্স বা কোহেসিভ ফোর্স একটা আরেকটা দ্বারা কাউন্টার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে মাঝখানের যে অণুটা ছিল, এই অণুটার উপর আসলে বা পরমাণুটার উপর আসলে কোনো ফোর্সই কাজ করতেছে না, কাজ করতেছে কিন্তু নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে। ঠিক সেম এটার বেলাও নেট ফোর্স কি জিরো হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি একদম সারফেসের ঠিক কাছাকাছি জায়গায় এরকম একটা পানির অণুর দিকে দেখি, এখানকার অণুটা এইদিকে আকর্ষণ করতেছে, এইটার এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, তাই না?
এবং এয়ারের, এগুলা হচ্ছে এয়ারের অণু, এগুলা এই দিকে কাজ করতেছে, এগুলা এই দিকে কাজ করতেছে। এবং এইখানে এই কোহেশন ফোর্স, অর্থাৎ নিজস্ব অণুকে আকর্ষণ করার ফোর্স, এইটার ফোর্স থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। সাপোজ ধরলাম আমি বেশি, সেম না, এটা কখনোই সেম হবে না, আমি ধরলাম এই ক্ষেত্রে নিজস্ব অণু অর্থাৎ কোহেশন ফোর্স একটু বেশি। তো বেশি হয়ে যাওয়ার কারণে নেট ফোর্স আমার নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এই যে উপরের যে মলিকিউল, এই মলিকিউলটাকে নিচের দিকে টেনে ধরবে, ঠিক পাশের মলিকিউলটাকে নিচের দিকে টেনে ধরবে, ঠিক পাশের মলিকিউলটাকে নিচের দিকে টেনে ধরবে, ঠিক পাশের মলিকিউলটাকে নিচের দিক টেনে ধরবে, ঠিক পাশের মলিকিউলটাকে নিচের দিক টেনে ধরবে। তো এই টেনে ধরার কারণে যে জিনিসটা হচ্ছে, যে আমার পুরা সারফেসটাতে একটা আলাদা রকম একটা টেনশন কাজ করতেছে, যে সংকুচিত করে নিয়ে আসতে যাচ্ছে, পুরাটাকে কন্ট্রাক্ট করতে চাচ্ছে। এই জায়গার অণুটাও তাকে নিচের দিকে টানতেছে, এই জায়গার অণুটাকে নিচের দিকে টানতেছে, এই জায়গার অণুটাও নিচের দিকে টানতেছে। তো এই যে কন্টাক্ট এরিয়াটাতে, এই কন্টাক্ট এরিয়াটা একটা মেমব্রেনের মতো কাজ করতেছে, তখন একদম এইরকম একটা মেমব্রেন হয়ে যাচ্ছে। এইরকম একটা মেমব্রেনের মতো কাজ করতেছে, যে মেমব্রেনটাকে এইরকম ভাবে মনে হচ্ছে যে কেউ যেন টেনে ধরছে। এই যে টেনে ধরছে, একটা টেনশন চলে আসছে, একটা ফোর্স কাজ করতেছে, এটাকে আসলে বলতেছি আমরা সারফেস টেনশন। এই সারফেস টেনশনের কারণে হরেক রকম জিনিস আমরা দেখতে পারি, দেখবেন যে এই যে মশা পানিতে ভাসতেছে। কারণ এই সারফেস টেনশন করে কি, সারফেস টেনশনের কারণে ওই লিকুইড বা ফ্লুইড সবসময় তার আয়তন, এরিয়া একদম কমায় রাখতে চায়, সবসময় কমায় রাখতে চায়। তো যখনই এরিয়াগুলো কমায় রাখতে চায়, তখন পার্টিকেল গুলো একটা আরেকটার সাথে স্ট্রেচ হয়ে থাকে, একদম লেগে থাকে। লেগে থাকার ফলে ওই অংশটার ডেনসিটিটা একটু বেড়ে যায়, যেটা মশার ডেনসিটির চাইতে বেশি হয়ে যায়। এই জন্য মশা দেখবেন যে এমন ভাবে পাটা পড়ে যে স্ট্রেসটা এমন ভাবে হয়ে যায় যে ওই ওই ইনস্ট্যান্টের মশার ডেন্সিটির চাইতে ওই লিকুইডের উপরের এরিয়াটা, উপরের অংশটার ডেন্সিটিটা একটু বেশি থাকে, ফলে মশাটা ভাসে। আবার আপনি দেখবেন যে বৃষ্টির ফোঁটা গোল হয়ে পড়তেছে, এটাও কিন্তু সারফেস টেনশনের কারণেই পড়ে। যে বাতাসের পানির অণু, আকর্ষণের চাইতে আকর্ষণ, পানির অণু বাতাসের অণু আকর্ষণ থেকে অনেক বেশি হয়। অনেক বেশি হওয়ার ফলে তারা নিজেদের দিকেই টানতে থাকে, পৃষ্ঠের অণুগুলাকে ভিতরের দিকে টানতে থাকে, ভিতরের দিকে টানতে থাকে, এরিয়াটাকে কমাইতে থাকে, কমাইতে চায় সব সময়। তাদের টেন্ডেন্সি থাকে যে এরিয়াটাকে কিভাবে কমায় নিয়ে আসবো। তো সবচাইতে কম এরিয়া আসলে কোনো বস্তুর, যখন বস্তুটা রাউন্ড থাকে তখনই সবচাইতে কম এরিয়া থাকে। তো এই জন্য এই পৃষ্ঠটানের কারণে এই পানির বৃষ্টির ফোঁটা একদম রাউন্ড হয়ে আমাদের নিচে পড়ে। আচ্ছা, এখন এই সারফেস টেনশনটা, যেই ফোর্সটা হচ্ছে আমাদেরকে টেনে ধরতেছে, হ্যাঁ, ওই যে পার ইউনিট লেন্থে কি পরিমাণ ফোর্স আসতেছে, সেটাকে বলতেছে আমরা সারফেস টেনশন। F/L, পার ইউনিট লেন্থে কি পরিমাণ ফোর্স। এটার যদি ইউনিট দেখি, এটার ইউনিট হবে কি নিউটন মিটার, এটাকে বলতেছে আমরা সারফেস টেনশন। এই সারফেস টেনশনটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পার ইউনিট লেন্থে আমার কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটাই হচ্ছে সারফেস টেনশন। আচ্ছা, এখন এই যে লিকুইডটা ড্রপ, এই যে একটা ড্রপলেট, এই সারফেস টেনশনটা আসলে, এই ফোর্সটা আসলে একদম পৃষ্ঠের সমান্তরাল বরাবর কাজ করে। আমি যদি এটাকে এরকম করে পৃষ্ঠ হিসেবে চিন্তা করে দেখি, তাহলে ফোর্স গুলো এরকম করে কাজ করছে, একদম পয়েন্টের সমান্তরাল বরাবর, প্রত্যেকটা পয়েন্টের সমান্তরালে ফোর্সটা কাজ করছে, সারফেস টেনশন। এখন এই লিকুইডটা, আচ্ছা আসি পরে বলতেছি, এগুলো জিনিসটা আসছে। তাহলে সারফেস টেনশন মূলত হচ্ছে আমার জেনারেট হয় হচ্ছে যে কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্সের ডিফারেন্সের কারণে হচ্ছে সারফেস টেনশন জেনারেট হয়।
এই সারফেস টেনশন জেনারেট হয় কোথায়? যে দুইটা ফ্লুইড, এমন ফ্লুইড হবে যে একটার সাথে আরেকটা মিশবে না, তাদের কন্টাক্ট যে সারফেসটা থাকবে ওই সারফেসটার উপরে আমার সারফেস টেনশনটা কাজ করবে, এমন ভাবে কাজ করবে যেন ওই এরিয়াটাকে, ওই সারফেসটার পরমাণুগুলোকে একে অপরের কাছে চাপে ধরতে চাবে। চাপে ধরে থাকার কারণে কি ওটা একটা মেমব্রেনের মতো কাজ করতে থাকবে। এবং এই সারফেস টেনশন কাকে বলতেছি? যে ফোর্সটা আমার চাপে ধরতেছে পার ইউনিট লেন্থে কি পরিমাণ ফোর্স আসতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমার সারফেস টেনশন। আচ্ছা, এবং এই সারফেস টেন্সের কারণে হচ্ছে কি বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে পড়তেছে। আচ্ছা, এখন বৃষ্টির ফোঁটাটা গোলাকার হয়েছে, আপনি পানির যে কোনো একটা ফোঁটাকে, পানির ফোঁটাকে উপর থেকে ফেলে দিন, দেখবেন যে ওটাও গোলাকার হয়ে পড়বে। এগুলাকে বলতেছি হচ্ছে আমরা লিকুইড ড্রপলেট। অর্থাৎ এই গোলাকৃতির অংশটা পুরোটার মধ্যে পানি আছে, লিকুইড ড্রপলেট, এটাকে বলতেছি হচ্ছে লিকুইড ড্রপলেট। আচ্ছা, এখন এটা যেহেতু গোল হয়ে আছে, এটার সারফেস জুড়ে একটা টেনশন কাজ করতেছে বা ফোর্স কাজ করতেছে, যে ফোর্সটা একে একদম গোলাকৃতির আকার করে রাখছে। তো খুব স্বাভাবিকভাবে এই লিকুইডটার ভিতরের দিকেও একটা কাউন্টার ফোর্স জেনারেট হবে, যেটা হচ্ছে লিকুইডটাকে ছড়াই দিতে চাবে। তো এই সারফেস টেনশন আর লিকুইডের যে ইনসাইড ভিতরের যে ফোর্স, এই ফোর্স দুইটা যখন এক হবে, যতক্ষণ পর্যন্ত এক থাকবে, সমান থাকবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, ততক্ষণ পর্যন্ত লিকুইডটা গোল থাকবে। তো লিকুইড যেহেতু গোল আছে, তার মানে হচ্ছে এই সারফেস টেনশন আর লিকুইড ড্রপলেটের মধ্যেকার যে ইনসাইড ফোর্সের থেকে প্রেসার জেনারেট হবে, অর্থাৎ লিকুইডের মধ্যে ইনসাইড যে প্রেসার আর এই যে সারফেস টেনশন, এই দুইটা হচ্ছে সমান। এই জন্য হচ্ছে একটা ব্যালেন্সে থাকে। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এই সারফেস টেনশন থেকে আসলে হচ্ছে লিকুইডের যে ইনসাইড প্রেসার, এই ইনসাইড প্রেসারটাকে ক্যালকুলেট করব। আচ্ছা, দেখি তাহলে। আচ্ছা, এই হচ্ছে একটা ওয়াটার ড্রপলেট, হ্যাঁ, যেটার ভিতরেও হচ্ছে আমার ওয়াটার দিয়ে পরিপূর্ণ আছে। এবং এটার ভিতরের প্রেসার আমি যদি কাটি এটাকে, এটার আমি ভিতরে ইনসাইড প্রেসার, যে প্রেসারটা হচ্ছে আমাকে আসলে একদম পানিটাকে ছড়াই দিতে চায়, ওই প্রেসারটা ধরলাম আমি পি। এবং এটা যখন আমি কাটবো, আচ্ছা, আমি ধরলাম এটা লিকুইডটার এটা আমি একটা পৃষ্ঠ কল্পনা করলাম। হ্যাঁ, এই পৃষ্ঠটার চারিদিকে, আচ্ছা, সারফেস টেনশন এখানে দেখানো আছে, সারফেস টেনশন সিগমা দ্বারা প্রকাশ করা আছে। তো আমি বলছিলাম কি যে এই সারফেস টেনশনটা আসলে যেই এরিয়াটা নিচ্ছি আমরা, ওই এরিয়াটার একদম প্যারালালি কাজ করবে। তো এরিয়া যদি আমরা এটা নেই, তাহলে এটার প্যারালালি হচ্ছে এই সারফেস টেনশনটা কাজ করতে থাকবে। এবং এটার নাম হচ্ছে সিগমা, অর্থাৎ পার ইউনিট লেন্থ, এই পুরাটার জুড়ের পার ইউনিট লেন্থে এই সিগমা পরিমাণ ফোর্স কাজ করে। আচ্ছা, এখন এই লিকুইড ড্রপলেটটার ডায়া যদি হয় ডি, তাহলে বলতে পারবেন যে কি পরিমাণ লেন্থ জুড়ে আসলে এই সিগমাটা কাজ করে। তাহলে এটাকে যদি আমি একটা সুতার মতো কল্পনা করি এবং এখানে যদি আমি ব্রেক করে দিয়ে এটাকে যদি আমি সোজা করে দেই, তাহলে এই পরিমাণ ডিস্টেন্সে এই সিগমা হচ্ছে নিউটন পার মিটার কাজ করতেছে। তাহলে এই পরিমাণ লেন্থ জুড়ে কাজ করতেছে। এখন এই পরিমাণ লেন্থটা কি? পাই ইন্টু ডি, এই পরিমাণ লেন্থ। তাহলে সারফেস টেনশন ফোর্স কত হবে? তো পার ইউনিট লেন্থ এটা যদি হয় সারফেস টেনশন, নিউটন পার মিটার, প্রতি মিটারে কি পরিমাণ কাজ করতেছে, এবং মিটার যদি হয় পাই ডি, তাহলে জাস্ট আমি সিগমাকে যদি পাই ডি দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমার এই লিকুইড ড্রপলেটের এই অংশটাতে আমার কি পরিমাণ টেনসাইল ফোর্স কাজ করতেছে, কি পরিমাণ ফোর্স কাজ করতেছে এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমার টার্গেট কি লিকুইডের ইনসাইড প্রেসারটা বের করা। প্রেসার আমরা জানি, প্রেসার ইজ ইকুয়ালস টু পি, পি ইজ ইকুয়ালস টু কি এফ বাই এ। আচ্ছা, তাহলে এফ ইজ ইকুয়ালস টু, অর্থাৎ ইনসাইডের যে প্রেসার ফোর্স, এই প্রেসার ফোর্স ইজ ইকুয়ালস টু প্রেসার ইনটু এরিয়া। এখন
এই প্রেসার, এই ফোর্সটা কোন এরিয়াটার উপর কাজ করতেছে? এই যে এই এরিয়াটার উপর, এই এরিয়াটার উপর। এখন এই এরিয়াটা কি? πd²/4। এর সাথে যদি আমি প্রেসারটা গুণ করে দেই, তাহলে আমার প্রেসার ফোর্সটা পেয়ে যাচ্ছি। তো এই দিক থেকে আমি পাইছি টেনসাইল ফোর্স, এই দিক থেকে আমি পাচ্ছি হচ্ছে প্রেসার ফোর্স। এখন এই দুইটা ফোর্স, অর্থাৎ ভিতর একটা ফোর্স হচ্ছে আ- আ- আয়তনটা একদম কমায় নিয়ে আসতে চাচ্ছে, আর একটা ফোর্স হচ্ছে অর্থাৎ ইনসাইড ফোর্সটা হচ্ছে তাকে ডিসপার্স করে দিতে চাচ্ছে। এখন দুইটা ফোর্স সমান বলেই সে গোল হয়ে আছে, অর্থাৎ দুইটা ফোর্স সমান। তাহলে এই ফোর্স আর এই ফোর্স ইকুয়াল, এই ফোর্স আর এই ফোর্স ইকুয়াল। ইকুয়াল থেকে আমি আসলে লিকুইড ড্রপলেটের ইনসাইডে, অর্থাৎ লিকুইড ড্রপলেটের যদি আমি সারফেস টেনশনটা জানি, আমি যদি ডায়া জানি, তাহলে ইনসাইডে অর্থাৎ লিকুইড ড্রপলেটের ভিতরে যে পরিমাণ প্রেসার জেনারেট হচ্ছে, এই প্রেসারটা আমি ক্যালকুলেট করে বের করতে পারবো। আচ্ছা, ঠিক তেমনি আমি যদি সোপ বাবলের ক্ষেত্রে দেখি, বাবল সোপ, ওই যে আহ, সাবানের বুদবুদ, এরকম করে বুদবুদটা থাকে লিকুইড ড্রপলেটের ভিতরে, যেরকম ড্রপলেটটার ভিতরে একদম লিকুইড দ্বারা পরিপূর্ণ ছিল। এই যে সোপ বাবলের ক্ষেত্রে কিন্তু ভিতরটা ফাঁকা থাকে, হলো থাকে, অর্থাৎ ভিতরেও এয়ার থাকে, বাইরেও এয়ার থাকে। এখন আমি বলছিলাম কি, সারফেস টেনশন কোথায় জেনারেট হবে? যখনই দুইটা ইমিসিবল ফ্লুইড একে অপরের কন্টাক্টে আসবে, তখনই ওই ওই কন্টাক্ট জায়গাগুলোতে সারফেস টেনশন জেনারেট হবে। এখন এখানে দেখেন, এই অংশটা হচ্ছে সোপ, ভিতরেও এয়ার বাইরেও এয়ার, অর্থাৎ বাইরের অংশটাতেও সারফেস টেনশন আসবে, ভিতরের তার ভিতরের অংশটাতেও সারফেস টেনশন আসবে। অর্থাৎ আগে যে টেনসাইল সারফেস টেনশন ফোর্স কত ছিল? সিগমা পাই ডি। এখন এখানে দুইটা ফোর্স আসতেছে, অর্থাৎ 2 সিগমা পাই ডি আসবে। এখন যতক্ষণ পর্যন্ত ইনসাইডের ফোর্স আর বাইরের এই আমার ফোর্স সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত বাবলটা ফাটবে না। এখন ভিতরের প্রেসার যদি হয় পি, আর এরিয়া যদি হয় πd²/4, তাহলে এই এরিয়াকে প্রেসার দ্বারা গুণ করলে ইনসাইড ফোর্স পেয়ে যাচ্ছি। আর এটা তো সারফেস টেনশনের কারণে যে ফোর্সটা জেনারেট হয়েছে বাবল সোপের এই সারফেস গুলাতে, যার কারণে সোপটা একদম গোল হয়ে আছে, বাবলটা গোল হয়ে আছে। তো এই দুইটা সমান, এই সমান থেকেও আমি আসলে বাবল সোপের ভিতরকার প্রেসারটা বের করতে পারবো, এই যে প্রেসার ইনসাইড বাবল সোপ। অর্থাৎ আমি যদি সারফেস টেনশন জানি, বাবল সোপের ডায়া জানি, এই যে ডি, অর্থাৎ আগেরটা ছিল 4, হ্যাঁ, এখন এটার সাথে 2 গুণ হয়ে যাওয়ার কারণে এটা 8 হয়ে গেছে আসলে। তো মোটামুটি ভাবে এই দুইটা সূত্র মুখস্থ রাখলেই হবে আর কি। ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভিসকোসিটি, তারপরে হচ্ছে আমার এই সারফেস টেনশন, এই ক্যাপিলারিটি, তারপর হচ্ছে সারফেস টেনশন। আচ্ছা, এখন আসি হচ্ছে ক্যাপিলারিটি। ক্যাপিলারিটি বলতে আসলে কি বোঝায়? যে কোনো লিকুইডে, এখানে আমি একটা লিকুইড নিছি, কাচের একটা সরু ছিদ্রযুক্ত নল যদি আমি লিকুইডের মধ্যে ভিতরে ঢুকাই দেই, তাহলে আমি একটা ঘটনা দেখব। হয় ওই লিকুইডটা কাচের সরু নল বেয়ে উপরে উঠে যাবে, নাহলে কাচের সরু নল বেয়ে, অর্থাৎ এটা ছিল হচ্ছে আমার লিকুইডের ন্যাচারাল লেভেল। হয় আমি দেখব যে এই ন্যাচারাল লেভেল থেকে কাচের সরু নলের মধ্যে, অবশ্যই কি সরু নল হইতে হবে, সরু নলের উপরে উঠে গেছে লিকুইডটা, নাহলে সরু নলের নিচে নেমে গেছে লিকুইডটা। তো এই যে উপরে উঠে যাওয়ার ঘটনা আর নিচে নেমে যাওয়ার ঘটনাকে আমরা বলতেছি আসলে ক্যাপিলারিটি। উপরে উঠে গেলে আমরা বলবো হচ্ছে ক্যাপিলারি লাইস, নিচে নেমে গেলে আমরা বলবো হচ্ছে ক্যাপিলারি ফল। আচ্ছা, এখন এটা জানার আগে আমাদেরকে আসলে জানতে হবে যে ওয়েটিং ফ্লুইড আর নন ওয়েটিং ফ্লুইড। সব ফ্লুইড কিন্তু আমার, সব ফ্লুইড কিন্তু আসলে সবাইকে ভেজায় না, বুঝছেন? তো যেই ফ্লুইড
আসলে ভেজানোর টেন্ডেন্সি রাখে, যেমন পানি আপনি হাত দিবেন ভিজে যাবে আপনার হাত, এটাকে বলতেছে আমরা হচ্ছে ওয়েটিং ফ্লুইড। আর মার্কারি যদি আপনি দেখেন, মার্কারিতে হাত ঢুকাবেন, হাত ঢুকায় আবার বের করে নিয়ে আসবেন, দেখবেন যে আপনার হাত শুকনো আছে, এটাকে বলতেছে আমরা নন ওয়েটিং ফ্লুইড। আচ্ছা, এখন দেখি হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট জিনিসটা কি। এই জায়গায় আপনি একটা ফ্লুইড রাখছেন। তো আমরা সাধারণত সবসময় চিন্তা করি কি, এই জারের মধ্যে আমি একটা ফ্লুইড রাখি, তাহলে হয়তো বা ফ্লুইডের লেভেলটা, জারটাকে যদি আমি একদম প্লেন সারফেসে রাখি, তাহলে এটা মনে হয় একদম লেভেলটা একদম প্লেন থাকবে। কিন্তু আসলে জিনিসটা এরকম থাকে না। ফ্লুইডের প্রত্যেকটা অণুর মধ্যে কাজ করে হচ্ছে কোহেশন। আবার ফ্লুইড পার্টিকেল আর আমার এই জারের যে পার্টিকেল, এই দুইটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যাডহেশন। আচ্ছা, যখন আমি আমার অ্যাডহেশনের, অর্থাৎ এই জারটা আমার ফ্লুইড পার্টিকেল গুলাকে যেই অ্যাডহেশন ফোর্সটা যখন আমার কোহেশন ফোর্সটা থেকে কম হয়ে যাবে, অর্থাৎ এই জায়গার এই জায়গার এই জায়গার এই জায়গার এই জায়গার এই জায়গার লিকুইড মলিকিউল গুলা এই নিচের লিকুইড মলিকিউল দ্বারা বেশি ফোর্সে আকর্ষণ হবে কার তুলনায়, এই জায়গার লিকুইডের তুলনায়। এই জায়গার মলিকিউল গুলা এই জারের মলিকিউল গুলাকে যে ফোর্সে আকৃষ্ট হবে, তার চাইতে যদি আমার নিজস্ব লিকুইডের নিজস্ব মলিকুল দ্বারা আকর্ষণটা বেশি হয়ে যায়, তখন আসলে জিনিসটা এরকম একটা সিনারিও দেখা যায় যে এই সারফেসটা নিচের দিকে এরকম করে নিচের দিকে টানতে থাকে, এরকম করে নিচের দিকে টানতে থাকে। আবার এই মলিকুলটাকে এটা আবার উপরের দিকে টানতে থাকে। ফলে হয়ে যায় কি, উপরে টানার চাইতে, উপরে বলতে হচ্ছে এর গায়ে টানার চাইতে তার নিচের দিকে, ফ্লুইড পার্টিকেল নিচের দিকে টেনে থাকার ফোর্সটা বেশি থাকে। বেশি থাকার ফলে হয়ে যায় কি, যে এই যে লিকুইডটা এরকম একটা শেপ নিয়ে নেয়। আর যদি উল্টাটা হয়, তখন এইরকম একটা, অর্থাৎ উপরের দিকে ফোর্সটা যখন বেশি হয়ে যায়, তখন হচ্ছে এরকম একটা কার্ভেচার তৈরি হয়, যে লিকুইডটাকে উপরের দিকে উঠায় নিয়ে যায়। ফোর্সটা যেহেতু উপরের দিকে বেশি, এই জন্য লিকুইডটাকে উপরের দিকে উঠায় নিয়ে যায়। আর ফোর্সটা যখন নিচের দিকে বেশি হয়, তখন লিকুইডটাকে নিচের দিকে নামাই রাখার চেষ্টা করে। ফলে আসলে লেভেলটা, সারফেসের লেভেলটা আসলে কখনো এরকম প্লেন থাকে না, থাকে আসলে এইরকম হয়, এরকম থাকবে, না হলে আসলে এইরকম থাকে। তো আসলে এখন অ্যাঙ্গেল অফ কন্টাক্ট আসলে বলা হচ্ছে, এই যে আমার কার্ভেচারটা তৈরি হচ্ছে, এই যে যে সরু নলটা ঢুকাইছিলাম, এবং এই বরাবর হচ্ছে টেনশন ফোর্স কাজ করতেছে, বা সারফেস টেনশন কাজ করতেছে, এই বরাবর সারফেস টেনশন কাজ করতেছে। তো এই সরু নলের থেকে সারফেস টেনশন পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নামই হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। যদি আমার ওয়েটিং ওয়েটিং লিকুইড হয়, অর্থাৎ পানি হয়, পানির বেলায় অ্যাঙ্গেল অফ কন্টাক্ট আমার 90 ডিগ্রির চাইতে ছোট হবে। যদি নন ওয়েটিং লিকুইড হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেল অফ কন্টাক্ট 90 ডিগ্রির চাইতে বড় হয়ে যাবে। আচ্ছা, এবং পানির বেলা, অর্থাৎ ওয়েটিং লিকুইডের বেলা ক্যাপিলারি রাইজ হবে, অর্থাৎ উপরের দিকে ফ্লুইডটা উপরে উঠে আসবে। আবার মার্কারির বেলায় দেখবেন যে আমার ফ্লুইডটা নিচে নেমে যাবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কি পরিমাণ, কোন ফ্লুইডে কি পরিমাণ রাইজ হবে, আর কোন ফ্লুইডে কি পরিমাণ ফল হবে, অর্থাৎ ভিতরে চলে আসবে। আচ্ছা, প্রথমে আমরা আসলে রাইজটা বের করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার লিকুইড সারফেস, নর্মাল লিকুইড সারফেস। হ্যাঁ, এর মধ্যে আমি একটা ক্যাপিলারি নল ঢুকাইছি, সরু ছিদ্র নল। ধরলাম হচ্ছে এটা ওয়েটিং ফ্লুইড। ওয়েটিং ফ্লুইডের কারণে এই ফ্লুইডটা সরু নল বেয়ে উপরে উঠে আসবে। এখন আমার দেখার উদ্দেশ্য, বের করার উদ্দেশ্য, টার্গেট হচ্ছে, অর্থাৎ এই লেভেল থেকে নলের মধ্যে কি পরিমাণ উপরে পানিটা উঠে আসবে, অর্থাৎ এই ক্যাপিলারি রাইজ এইচটা বের করা।
আচ্ছা, এখন এই অংশ বরাবর সারফেস টেনশন কাজ করতেছে, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, থিটা হচ্ছে তার অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। এই যে এইচ হচ্ছে লিকুইড ক্যাপিলারি রাইজ, রো হচ্ছে আমার এই যে লিকুইডটা নিয়ে কাজ করতেছি এই লিকুইডের ডেনসিটি। আচ্ছা, এখন দেখেন এই পানিটা যে উপরে উঠে আসছে, কেন উপরে উঠে আসছে? আমার সারফেস টেনশনের কারণে উপরে উঠে আসছে। অর্থাৎ এই সারফেস টেনশন, যে টেনশন ফোর্সটা জেনারেট করছে, ওই ফোর্সটা এই পানিটাকে উপরে উঠায় নিয়ে আসছে। এবং উপরে উঠায় নিয়ে আসে কি করছে? পানিটা আর নিচে নামে না, স্থির হয়ে আছে। তাই না? অর্থাৎ এই পানিটার ওয়েট, উপরে যে পরিমাণ পানিটা উঠছে এই পানিটার ওয়েট আর আমার এই সারফেস টেনশনের কারণে টেনসাইল যে ফোর্সটা তৈরি হয়েছে, এই ফোর্স দুইটা সমান হয়েছে। যতক্ষণ পর্যন্ত সমান হবে না ততক্ষণ পর্যন্ত এই পানিটা উপরে উঠতে থাকতো। এখন এই পর্যায়ে এসে সমান হয়ে গেছে, অর্থাৎ এই পানির ওজন আর এই সিগমার কারণে আমার যে ফোর্সটা আসছে, এই ফোর্স আমার যখনই সমান হয়ে গেছে, এই সমান হওয়ার কারণে পানিটা এই পরিমাণ এইচ পরিমাণ উপরে উঠে স্থির হয়ে আছে। অর্থাৎ এই কন্ডিশনে এই লেভেলে আমার দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে এই টেনশন ফোর্স, আর নিচের দিকে হচ্ছে আমার পানির ওয়েটের কারণে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আগে দেখি আমার টেনশন ফোর্স কি আসতেছে। টেনশন ফোর্স সিগমা, এবং এটা যেহেতু আমার এইরকম গোল সরু নল, তাহলে এটার এরিয়া কি? পাই ইন্টু ডি। তাহলে খুব ইজিলি, খুব স্বাভাবিকভাবে হচ্ছে এই টেনশন, এই বরাবর আমার টেনশন ফোর্স কাজ করে হচ্ছে পাই ইন্টু, সরি, পাই ডি ইন্টু সিগমা। এখন আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো নিচে কাজ করে, তাহলে অবশ্যই এটাকে উপর দিকে কাউন্টার করতে হবে। অর্থাৎ এটার উপরের কম্পোনেন্টটা নিতে হবে, অর্থাৎ কস থেটা, এটার সাথে কস থেটা নিলেই একদম এই উপরের কম্পোনেন্টটা বের হয়ে আসে। এটা হচ্ছে সিগমা পাই ডি কস থেটা। আর নিচে হচ্ছে পানির ওয়েট। পানির ওয়েট কেমনে পাবো? পানির ভলিউম তা থেকে আমি পানির মাস বের করতে পারবো। এখন পানির ভলিউম কেমনে পারবো? এইচ উচ্চতা পর্যন্ত পানি উঠছে, আর নলের এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ, এটা হচ্ছে পানির ভলিউম। হ্যাঁ, ভলিউমকে যদি আমি রো দ্বারা গুণ করি তাহলে আমি ম্যাস পেয়ে যাচ্ছি। মাসকে যদি আমি জি দ্বারা গুণ করি, এই যে দেখেন পাই ডি স্কোয়ার হচ্ছে এরিয়া, এরিয়ার সাথে হাইট গুণ করলে আমি ভলিউম পেয়ে যাব। ভলিউমকে রো দ্বারা গুণ করলে আমি মাস পেয়ে যাচ্ছি। আমরা জানলাম কি রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে এই যে এম ইজ ইকুয়ালস টু রো ইন্টু ভি। আচ্ছা, এটার সাথে এই মাসের সাথে যদি আমি জি গুণ করি তাহলে আমি ওজনটা পেয়ে যাচ্ছি। এই যে জি গুণ করছি, তাহলে এই নিচের এই অংশ, এই নিচের এই অংশ এটা নিচের দিকে কাজ করতেছে, আর এই অংশটা উপরের দিকে কাজ করতেছে। এই অংশ দুইটা সমান বলেই হচ্ছে পানিটা এই উচ্চতায় উঠে এসে স্থির হয়ে আছে। তো এই দুইটা
ভাই আমরা কি লিভ নিব? আচ্ছা ভাই, ওই যে রোহান ভাই ল্যাপটপটা অফ হয়ে গেছে, তো আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।